আজ আমরা ডেভেলপমেন্টের বাকি পার্টটা একটু পড়ছি। এই লিঙ্কটা তোমাদের অলরেডি ক্লাসরুমে দেওয়া আছে, আমি এক্সপ্লেনেশনগুলো একটু দিয়ে দিচ্ছি। ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম দ্য সিম্পল টু দ্য কমপ্লেক্স ওয়ে। কীভাবে হয়, মানে সহজ থেকে জটিলতম প্রসেসগুলো হয়, সেটা কিভাবে হয় সেটা হচ্ছে যে চিলড্রেন বা শিশু যারা আছে তাদের জেনারেলি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এই যে ডেভেলপমেন্টগুলো আছে সেইগুলোর সঙ্গে সোশ্যাল আর ইমোশনাল ডেভেলপমেন্ট লিঙ্কড আছে, ঠিক আছে? তো বলতে পারো যে একটা শিশুর মেন্টাল ডেভেলপমেন্ট আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই দুটো আমাদের হাতে থাকে না, এটা ন্যাচারাল। যেমনভাবে তার স্বাভাবিক গ্রোথ হওয়ার কথা তাতেই এটা হয়, কিন্তু সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট যেটা, সেটা কিন্তু আগে আমরা যেমন ডিসকাস করেছি যে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এর সঙ্গে রিলেটেড। কোন পরিবেশে বা কোন ফ্যামিলি স্ট্রাকচারের শিশু মানুষ হচ্ছে সেটার সঙ্গে এটা জড়িত, এবং সেইগুলো এই গ্রোথগুলোকে ইমোশনাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে। এবার আমরা একটু একটু করে এক একটা প্রসেসকে দেখি, যেমন ফুড হ্যাবিট, মানে খাওয়া দাওয়া কীভাবে বাচ্চারা করে। একদম শুরুতে আমরা দেখেছি যে ব্রেস্ট ফিডিং চলে, এরপরে যখন বটল ফিডিং বা স্পুন ফিড করা হয়, সেখানে দেখো এখানে একটা বাচ্চার ছবি দেওয়া আছে যে তারা নিজে চেষ্টা করছে বটলটাকে ধরে খাওয়ার। তো এখানে কিন্তু হাত দিয়ে ধরেনি, পা দিয়ে ধরেছে। তো এই যে বয়সটাকে দেখানো হচ্ছে, যে বয়সের বাচ্চাকে দেখানো হচ্ছে 6 মাসের মধ্যে যারা এখন উঠে বসতে পারে না, সেই ধরনের বাচ্চাদের কাছে তুমি যদি কোনো অবজেক্ট নিয়ে যাও তাহলে দেখবে সেটা 2 হাত দিয়ে বা 2 পায়ের সাপোর্টে গ্র্যাপস করার চেষ্টা করে, মানে আঙুলের ব্যবহার করতে পারে না, পুরো হাতটা ব্যবহার করে সেটাকে গ্র্যাপস করার চেষ্টা করে। এবং সেইটা করে যদি কোনো খাবারের জিনিস ধরো, তুমি যদি একটা বড় কিছু জিনিস ধরো, একটা বিস্কুট দিলে বা ব্রেড দিলে, সেটা দেখবে মুখের কাছে নিয়ে আসার চেষ্টা করে। এখানে দুধের বটল দেখিয়েছে, তো এরকম একটা চেষ্টা ওরা করে, যেটা সাহায্যে ওরা খাওয়ার মানে ইন্ডিপেন্ডেন্ট খাওয়ার হ্যাবিটটার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। ইন্ডিপেন্ডেন্ট মানে কারোর সাহায্য ছাড়া, ঠিক আছে? নেক্সট আসছে যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এই দুটোই হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাতে কোনো ব্রেক নেই। এটা প্রতিনিয়ত হতে থাকে, বছরের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে এটা বাড়ে। তো কী কী ডেভেলপমেন্ট হয়, যেমন যেগুলো হচ্ছে তাদের লাইফ স্কিল, কিছু লাইফ স্কিল আছে যেগুলো তারা অলরেডি কি বলবো জন্মগতভাবে পেয়ে এসছে, আর কিছু স্কিল আছে যেটা তাদেরকে শিখতে হয়, দে নিড টু অ্যাকোয়ার দ্যাট, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে বাচ্চারা যখন জন্মায় তখন তাদের যে সাক করার যে ক্ষমতাটা আছে, তো সাকিংয়ের যে ক্ষমতাটা, এটা কিন্তু তাদের ইনবর্ন ক্যাপাসিটি, মানে এটা এক ধরনের ইনস্টিংক্টের মতো কাজ করে। ধরো আমাদের চোখে হঠাৎ করে যদি আলো যেমন পড়লে চোখ বন্ধ হয়ে যায় অটোমেটিক, আমাদের চোখ বন্ধ করতে হবে বলে চোখ বন্ধ করা এটা কিন্তু নয়। সেই রকমই সাকিং একটা স্কিল, যেটা কিন্তু তারা ইনহেরেন্ট জন্মগতভাবেই পায়, কিন্তু কোনটা তাদের শিখতে হবে। যেমন দুধের বোতল যদি দাও সেটা ধরে খাওয়া, বা এক কাপে করে যদি কোনো জিনিস দাও, গ্লাসে করে কোনো লিকুইড দিলে সেটাকে সিপ করা, এইগুলো হচ্ছে একটা টেকনিক বা স্কিল যেটা তাকে শিখতে হচ্ছে, এটা কিন্তু সে শিখে আসেনি। স্পুন ফিড, চামচে করে করে খাওয়া, এই খাওয়ার কায়দাটা তাকে রপ্ত করতে হবে। তো এইগুলো হচ্ছে স্কিলস যেগুলো তারা কমপ্লেক্স স্কিল। দেখো প্রথমে খাওয়াটা ছিল চুষে চুষে, তারপরে সেটাকে সিপ করা,
সিপ করে খাওয়া বা চিবিয়ে খাওয়া এই জিনিসটা কিন্তু তাদেরকে শিখতে হচ্ছে। তাহলে সেই স্কিলটা যেটা শিখছে সেটার উপরে দে হ্যাভ আ মাস্টারি ওভার দ্যাট, মানে সেই স্কিলটাকে ভালোভাবে শেখা। যেমন আমরা এখন যে খেতে পারি সেটা আমরা ছোট্টবেলা থেকে শিখে শিখে এখন আমরা সেটাতে প্র্যাকটিসড হয়ে গেছি, ওয়েল প্র্যাকটিসড। আমাদের এখন আর অ্যাডাল্টহুডে কাউকে খাইয়ে দিতে হয় না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এরকম এটা একটা স্কিলের কথা বললাম, এরকম অনেক স্কিলস আছে। যেমন ধরো শুয়ে থাকা যে বাচ্চা সেটা যখন মানে রোল করতে পারে, উল্টোতে পারে, তারপরে বসতে শেখে, এই পর্যন্ত কিন্তু সে আস্তে আস্তে নিজে নিজেই করতে পারে। কিন্তু এরপরে ক্রলিং মানে হামাগুড়ি দেয়া, তারপরে আসে দু পায়ে হাঁটা, এই বিপদগমনও কিন্তু ব্যালেন্সিংটা তাকে শিখতে হয়। এবং সেটার জন্য দেখবে আমরা সবাই বাচ্চাদের ছোটোদের প্রথমে তারা ফার্নিচার ধরে ধরে হাঁটা শেখে, তারপরে বাবা মা বা কোনো এল্ডারের হাত ধরে হাঁটা শেখে আস্তে আস্তে। এই হাঁটা শেখাটাও কিন্তু তাকে স্কিল যেটা রপ্ত করতে হয়। তারপরে আসে সিঁড়ি ভাঙা, দেখবে বাচ্চারা প্রথমে হাত পা দুটো ইউজ করে সিঁড়ি ভাঙে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। তারপরে আস্তে আস্তে মানে একটা সিঁড়িতে দুটো পা রেখে রেখে দুটো পা রেখে রেখে ওঠে। এরপরে আসে আমরা এখন যেভাবে সিঁড়ি দিয়ে ওঠা নামা করি সেরকম। তো এই যে আস্তে আস্তে এই স্কিলটা, সিঁড়ি ভাঙার যে স্কিলটা, সেটা কিন্তু দেখো ধাপে ধাপে ইমপ্রুভ করছে, সিম্পল থেকে কমপ্লেক্স লার্নিং হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিসই তাকে কিন্তু শিখতে হয়। যে হাতে লেখা লেখা আমাদের প্রথমে আসে না, প্রথমে দাগ কাটা, রং ঘষা এইসব চলতে থাকে, সেখানে আমাদের ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করে না। আস্তে আস্তে যত আমাদের গ্রোথ হয়, যত বয়সটা বাড়তে থাকে, তত আমাদের হ্যান্ড রাইটিং ইমপ্রুভড হয়। কারণ দেখবে এখনও আমাদের বড়দের হাতে লেখার সঙ্গে বাচ্চাদের হাতে লেখার তফাৎ আছে, কারণ তাদের যে পেন্সিল পেপারের মধ্যে যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা ফাইন টিউনিং এখনও আসেনি, সেই জন্য তারা বড় বড় হাতের লেখায় লেখে, ধীরে ধীরে লেখে, স্পিডটা কম। যেটা আমাদের হাতের লেখা এসে গেলে আমাদের হাতের লেখার স্পিড অনেক বেশি, অনেক কম সময়ে লেখা যায়। প্লাস আমাদের অক্ষরগুলো কিন্তু আস্তে আস্তে মডিফাই হয়ে গেছে, আমরা এখন আর বড় বড় লাইন জুড়ে জুড়ে লিখি না, ছোটো ছোটো করে লেখা আমরা পারি। তাহলে এই যে চেঞ্জেস এসছে, চেঞ্জটা কিন্তু আস্তে আস্তে হয়, এক স্টেপ বাই স্টেপ গ্রোথে হয়, ঠিক আছে। এরপর আসে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ জেনারেল টু স্পেসিফিক। যেমন আমি প্রথমে বললাম যে একটা দুধের বোতল বা একটা বিস্কুট যদি দাও, সেটা পুরো মুঠো করে বাচ্চাটা ধরে। একটা তুমি যদি আঙুলও সিম্পল নিয়ে যাও, দেখবে আঙুলটা, হাতের যতগুলো আঙুল আছে সবগুলো দিয়ে ও মুঠো করে ধরে। এই মুঠো করে ধরাটা আস্তে 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 স্পেসিফিক হয়, তখন তারা ফিঙ্গার ইউজ করতে পারে, আঙুল দিয়ে ধরা। এবং সেখানে তখন চয়েস করতে হবে। আমরা দেখবো চুজি হই যখন কোনো সিলেক্টিভ জিনিস পিক করতে হয়, তখন আমাদের ফিঙ্গার ইউজ করতে হয়। তখন কিন্তু গোটা হাতের পামটা ইউজ করে কিন্তু আমরা ছোট জিনিস তুলতে পারি না। তাহলে ছোট জিনিস পিক করার জন্য ইউ নিড টু ইউজ ইউর ফিঙ্গার্স। তাহলে এই জায়গাটা আসে যে তখন স্পেসিফিক জিনিস চুজ করা, ছোট জিনিস তোলা বা বড় জিনিসকে ছোট ছোট করে ভেঙে সেইটাকে ব্যবহার করা, খাওয়ার জন্যই হোক বা যাই হোক, সেটা স্পেসিফিক চয়েসটা তাদের মধ্যে আসে।